শিক্ষা সমাজের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান নামক প্রবন্ধ জাতীয় রচনাটির উপর থেকে কিছু প্রশ্নের উত্তর। হারিয়ে যাওয়া কালিকলমও তোমাদের প্রবন্ধ জাতীয় রচনা রয়েছে, কিন্তু তার তুলনায় এই সংক্ষিপ্ত পরিসরের বাংলা ভাষায় বিজ্ঞান টেক্সট পোর্শনটি তৈরি করে এর প্রশ্ন উত্তর তৈরি করা তোমাদের কাছে অনেকটাই সহজসাধ্য হবে। আজকে তাই আমরা টেক্সট পোর্শন ধরেই প্রশ্নের উত্তর আলোচনা করব এবং দেখব যে হুবহু টেক্সটের লাইন তুলেই কিন্তু প্রশ্নের উত্তর আমরা দিতে পারব। কোনোভাবে কোনো এক্সট্রা লাইন বাক্যের সংযোজনার প্রয়োজন নেই। তোমরা যদি টেক্সট পোর্শন ধরেই ঠিকঠাক উত্তরটা উপস্থাপন করতে পারো, টেক্সট পোর্শনে যতটুকুনি তথ্য দেওয়া আছে ততটুকুনি তথ্যই তোমরা ঠিকঠাক উপস্থাপন করতে পারো, তাহলে এখানে তোমরা 5-এর মধ্যে চোখ বন্ধ করে 4.5 থেকে 5 পেতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই টেক্সট পোর্শন ধরে আজকের এই প্রবন্ধ জাতীয় রচনাটির ওপর থেকে প্রশ্ন উত্তর। তাহলে আজকে প্রথম প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। 2টি শ্রেণীতে কারা রয়েছেন এবং তাদের সম্পর্কে কি পরিচয় প্রাবন্ধিক প্রবন্ধে উপস্থাপন করেছেন। তাহলে 5 নম্বর এই প্রশ্নে থাকবে। এটা একটা এই টেক্সট পোর্শনে থেকে খুব কমন প্রশ্ন। তাহলে প্রথম শ্রেণীতে যারা রয়েছেন তারা দেখো, একদম টেক্সট পোর্শন ধরেই আমরা উত্তরটা বলছি এবং এখান থেকেই লিখব, কোনো এক্সট্রা বাক্যের সংযোজনার প্রয়োজন নেই। প্রথম শ্রেণীতে যারা রয়েছেন তারা ইংরেজি জানেন না বা অতি অল্প জানেন। অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়েন। এই শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্বে পরিচয় নেই, কোনো পূর্ব পরিচয় নেই। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছেন, যেমন কি না টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা ইত্যাদি। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা আছে, যেমন কি না জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকম ফুল হয়। এই রকম সামান্য জ্ঞান থাকলেও সেই প্রথম শ্রেণীর পাঠকদের সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক জ্ঞান তাদের বিশেষ কিছু নেই। এই শ্রেণীর পাঠকেরা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, এজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখাই তাদের সহজসাধ্য মনে হয়। সংস্কারের বিরোধী নয়, মানে কি তাদের সহজসাধ্য মনে হয়। এই পর্যন্ত আমরা বললাম প্রথম শ্রেণীর পাঠকের পরিচয়। এর পরের প্যারায় লিখবে, যেহেতু 2টি শ্রেণী রয়েছে, দ্বিতীয় শ্রেণীর পাঠক। তাহলে আমরা কিন্তু প্রথম প্যারার দেখো শুধুমাত্র এইটুকুনি লাইন নিয়েছিলাম তারা কারা বোঝাতে। এবার দ্বিতীয় প্যারায় লেখো, দ্বিতীয় শ্রেণীর পাঠক তারাই যারা ইংরেজি জানেন এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। তাহলে তাদের পরিচয়টা আমরা প্রথমে ওখান থেকেই নেব। এবং এবারে এই অংশটার ক্ষেত্রে আমরা প্রথম শ্রেণীর পাঠকের যে পরিচয়টা পেলাম সেইভাবে হুবহু অতটা পাচ্ছি না, কিন্তু কিছুটা হলেও পাব। তারা সেই দ্বিতীয় শ্রেণীর পাঠকেরা যেহেতু ছোটবেলা থেকেই ইংরেজি ভাষাকে রপ্ত করেছে, তাই মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান পড়ার ক্ষেত্রে তাদের জিনিসটা ভীষণভাবে সংস্কারের বিরোধী বলে মনে হয়েছে, বা তারা ঠিকঠাকভাবে কোনো বিষয় সহজসাধ্য করে তুলতে পারেননি বা রপ্ত করতে পারেননি। যেমন এই প্রসঙ্গেই লেখক প্রাবন্ধিক উপস্থাপন করছেন যে তিনি ছোটবেলা থেকে ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়েছেন বলে সেই বইয়ের কোনো প্রতিজ্ঞা বাক্যই তার বোধগম্য হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেনি। কিন্তু আজন্ম যারা ইংরেজিতে জিওমেট্রি পড়ে এসছে তাদের কাছে এই ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বইয়ের যে কোনো প্রতিজ্ঞা বাক্য বোধগম্য হওয়াটা দুঃসাধ্য ব্যাপার।
তা এইটা গেল মোটামুটি দ্বিতীয় শ্রেণীর পাঠকের পরিচয়। তাহলে আমরা আজকে প্রথম প্রশ্ন দেখলাম যে প্রথমের ম্যাক্সিমাম অংশটা বই থেকেই উত্তরটা লিখতে পারবো, শুধু দ্বিতীয় শ্রেণীর পাঠকরা কারা এখান থেকে পাচ্ছি এবং তাদের পরিচয়টা তোমাদেরকে এইখানেই থেকে এই যে বর্ণনাটা রয়েছে এই পোর্শানে সেখান থেকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে। এরপর চলো আমরা আজকে দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন, যে লোক আজন্ম, এই লাইন ধরে, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। প্রাবন্ধিক রাজশেখর বসু ইজার এবং ধুতি এই দুটি শব্দকে প্রবন্ধে কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন এবং এর পেছনে যে অন্তর্নিহিত বিষয়টি রয়েছে তা প্রবন্ধ অনুসারে উপস্থাপন করো। তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় রচনাটিতে রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ রচনা করতে গিয়ে লেখকেরা কি অসুবিধায় পড়েন বা বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ পড়তে গিয়ে কোন শ্রেণীর পাঠকেরা কোন অসুবিধায় পড়েন বা কীরকম অসুবিধায় পড়েন সে প্রসঙ্গেই কিন্তু বা সেই বিষয়টা পরিষ্কার করার জন্যই কিন্তু তিনি এখানে ইজার এবং ধুতি এই দুটি শব্দের উপস্থাপন করেছেন। ইজার যার অর্থ হচ্ছে আমরা পাজামা বা প্যান্ট বলতে পারি। মূলত এই ইজার জাতীয় পোশাক বিদেশিরা মূলত ইংরেজরাই ব্যবহার করে থাকেন, ইংরেজি ভাষাভাষীরা বা ইংরেজরা ব্যবহার করে থাকেন। তাই ইজার এই পোশাকের মধ্য দিয়ে বিদেশি ভাষা তথা ইংরেজি ভাষাকেই এখানে রূপকায়িত করেছেন। এবং অপরপক্ষে ধুতি, যেহেতু এটা বাঙালিদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, পোশাকের একটা প্রধান অংশ, তাই ধুতি এই বস্ত্রের মধ্য দিয়ে বা পোশাকের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাকেই রূপকায়িত করতে চেয়েছেন। এটা গেল প্রশ্নটার প্রথম অংশের উত্তর। এরপর যে তাহলে এর পেছনে প্রবন্ধে বা এর অন্তর্নিহিত অর্থ কী, প্রবন্ধে কী ব্যক্ত করতে চেয়েছেন এই ইজার আর ধুতির মধ্য দিয়ে, তা প্রাবন্ধিক এখানে মূলত বোঝাতে চাইছেন যে ব্যক্তি আজন্ম ইজার পড়েছেন, অর্থাৎ যিনি জন্মগতভাবে ইংরেজি ভাষাকে রপ্ত করেছেন এবং যার ইংরেজি মাতৃভাষা, তার পক্ষে হঠাৎ করে মাতৃভাষা না হোক, যে জন্মগতভাবেই সে ইংরেজি ভাষাতেই পড়াশোনা বা পঠন পাঠন করে চলেছে, তার পক্ষে বাংলা ভাষায় যে কোনো বিজ্ঞান বিষয়ক রচনা অধ্যয়ন করা এবং তার বিষয়বস্তু রপ্ত করা বা আয়ত্ত করাটা খুবই শক্ত হয়ে উঠবে। অপর পক্ষে যিনি ধুতি পড়েছেন, অর্থাৎ যিনি বাংলা ভাষাতেই পঠন পাঠন তার জন্মগতভাবে করে চলেছেন, তার পক্ষেও কিন্তু ইংরেজি ভাষায় বিজ্ঞান রপ্ত করা কখনোই সম্ভবপর নয়। এই দিকটাকেই তিনি মূলত স্পষ্ট করতে চেয়েছেন। এ প্রসঙ্গেই তিনি তার প্রবন্ধে রাজশেখর বসু একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে প্রাবন্ধিক নিজে ছেলেবেলা থেকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছেন বলে সেই জ্যামিতি বইয়ের যে কোনো প্রতিজ্ঞা বাক্য, তোমরা যদি কোটেশনের মধ্যে এই প্রতিজ্ঞা বাক্যটা একেবারে কোটেশনে রেখে ঠিকঠাক উপস্থাপন করতে পারো তাহলে ব্যবহার করতে পারো। যে কোনো প্রতিজ্ঞা বাক্য তার বোধগম্য হবে, তিনি বিষয়বস্তুটা সহজেই বুঝে উঠতে পারবেন বা তার সেই বাক্য কানে সুশ্রাব্যও ঠেকবে, তিনি জিনিসটাকে খুব যে কানেও শুনতে অস্বস্তি বোধ হচ্ছে তার মনে হবে না, তিনি যথার্থভাবেই তার বিষয়বস্তুটা বুঝে যান। কিন্তু যারা ইংরেজিতে জিওমেট্রি পড়েছে তাদের পক্ষে কিন্তু ওই ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বইয়ের প্রতিজ্ঞা বাক্যগুলি কখনোই সুশ্রাব্যও ঠেকবে না এবং তার অন্তর্নিহিত বিষয়বস্তু তাদের কাছে স্পষ্ট হবে না। এ প্রসঙ্গেই কিন্তু ইজার আর ধুতি এই দুটি শব্দবন্ধের উপস্থাপনা। তাছাড়া আরও একটি বিষয় তিনি এখানে প্রাবন্ধিক ব্যক্ত করছেন যে সেই সময় সরকারের ক্রমে ক্রমে দেখা যাচ্ছে যে রাজকার্য চালনার ক্ষেত্রে দেশি পরিভাষা ব্যবহারের প্রবণতা বাড়ছে। ফলে রাজকার্য চালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী নিযুক্ত রয়েছেন যারা ইংরেজিতে একটু বেশি অভ্যস্ত, তাদের পক্ষে মুশকিল হয়ে পড়ছে, তাদেরকে নতুন করে শিখতে হচ্ছে সেই সমস্ত পরিভাষার অর্থ।
তা এখানে এই ইজার আর ধুতি শব্দ দুটির মধ্য দিয়ে মূলত এই অসুবিধা ব্যক্ত করতে চেয়েছেন প্রাবন্ধিক রাজশেখর বসু। এই গেল আজকে 2 নম্বর প্রশ্নের উত্তর। আমরা প্রায় টেক্সট পোর্শন ধরেই কিন্তু এর উত্তরটা দিলাম। এরপরে যে প্যারাগুলি রয়েছে সেখানে আমরা অনেক দ্বিতীয় এই প্যারাটি বা তার পরের প্যারাটি এখানে অনেক ছোট প্রশ্ন রয়েছে। আমি চেষ্টা করব একটা লাইভে এই ছোট প্রশ্নগুলো সব আলোচনা করতে। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি, দেখো কিন্তু 3 নম্বর প্রশ্ন, কিন্তু দরকার মতন শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। তাহলে কিভাবে বৈজ্ঞানিক রচনা চলতে পারে বাংলা পারিভাষিক শব্দ পাওয়া না গেলেও? প্রাবন্ধিক রাজশেখর বসু এ বিষয়ে কী মন্তব্য উপস্থাপন করেছেন তার প্রবন্ধে? এই প্রশ্নের উত্তর লিখতে গেলে আমরা মূলত এখানে যে এই প্যারাটার পুরো অংশটা উল্লেখ করব। তা এখানে কি বলা হচ্ছে না, পরিভাষা রচনা কখনোই বাংলায় পরিভাষা, যে কোনো ভাষা থেকে বাংলায় পরিভাষা রচনা কখনোই একজনের কাজ নয়, এটি একটি সমবেত কাজ, না হলে কিন্তু অনেক ত্রুটি সৃষ্টি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলনটি খুব বড় নয়, সেখানে আরও অনেক পারিভাষিক শব্দের প্রয়োজন রয়েছে। যতদিন না তার সেই প্রয়োজন মিটছে বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা শব্দ, পারিভাষিক শব্দ না পাওয়া গেলেও বৈজ্ঞানিক রচনা চালানো যেতে পারে। সে প্রসঙ্গে প্রাবন্ধিক এখানে উপস্থাপন করছেন যে উপযুক্ত প্রামাণিক বাংলা পারিভাষিক শব্দ পাওয়া না পর্যন্ত ইংরেজি শব্দকে বাংলা বানানে চালাতে হবে বা চালানো ভালো বলেই তিনি উপস্থাপন করছেন। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা কি বিধান দিয়েছেন না, বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন কি অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। আরও দৃষ্টান্ত দিচ্ছেন প্রাবন্ধিক, এখানে বলা হচ্ছে যে উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি যে শব্দগুলি বা নামগুলি রয়েছে সেগুলোকেও, বা যে শব্দ বা নামগুলি সর্বজাতিক হিসেবে অর্থাৎ ইন্টারন্যাশনালি ব্যবহৃত হয়ে থাকে সেগুলিকেও বাংলায় চালানো যেতে পারে। যেমন কি না, আমরা যেগুলি বাংলাতে পেয়ে থাকি ম্যালভাসী, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা ইত্যাদি। তাহলে এইভাবে যতক্ষণ না বাংলায় পারিভাষিক শব্দ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইংরেজি শব্দগুলিকে বাংলা বানানের মধ্য দিয়ে বৈজ্ঞানিক রচনা চালানো যেতে পারে বলে প্রাবন্ধিক রাজশেখর বসু উপস্থাপন করছেন। ব্যাস, একদম তোমরা দেখতেই পেলে এই প্যারার মধ্যেই উত্তরটি সীমাবদ্ধ। একেবারে এই তথ্যটা উপস্থাপন করলে তোমরা ফুল মার্কস চোখ বন্ধ করেই পাবে। এখানে যে দৃষ্টান্তগুলি রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই ছাড়া যাবে না। এরপরে চলো আজকের শেষ প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে তার পরের প্যারার ফার্স্ট লাইন ধরে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাবন্ধিক এই মন্তব্যের মধ্য দিয়ে কোন অসুবিধা উপস্থাপন করেছেন? তাহলে এর উত্তর কিন্তু আমরা পুরো পরবর্তী প্যারার অংশটার মধ্যেই পেয়ে যাব। তাহলে এখানে লাইনটাই কি বলছে না, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের, মানে আমাদের ভারতবর্ষের কথা বলা হচ্ছে, জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, মানে খুবই সামান্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে এদেশের মানুষের কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ এদের পক্ষে বোঝাটা খুবই কঠিন হয়ে উঠবে। ইউরোপ আমেরিকায় যখন পপুলার সায়েন্স লেখা হয় সেগুলো লেখকদের পক্ষে খুবই সুসাধ্য হয়ে ওঠে, মানে খুব সহজেই তারা রচনা করতে পারে। কেন না, সাধারণে তা সহজেই বোঝে। কিন্তু যেহেতু ইউরোপ আমেরিকায় যারাই ছোটোবেলা থেকে পড়াশোনা করছে তারা বিজ্ঞানের একটা ন্যূনতম জ্ঞান নিয়েই পড়াশোনা করে বড় হচ্ছে, কিন্তু আমাদের দেশে বর্তমান অবস্থা তেমন নয়।
বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে তাদের কোনো কিছুই বোধগম্য হবে না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়টা যদি মাথায় না রাখেন তাহলে তাদের লেখা কখনোই জনপ্রিয় হবে না। এখানে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান যে খুবই কম, তার জন্য সবচেয়ে বড় অসুবিধা যেটি প্রাবন্ধিক এখানে উপস্থাপন করছেন তা হলো যে সমস্ত লেখকেরা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করছেন তাদের লেখা কখনোই জনপ্রিয় হয়ে উঠছে না। অবশ্য প্রাবন্ধিক এখানে একটা আশাও প্রকাশ করেছেন, কালক্রমে যদি এদেশের বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটে তাহলে এই অসুবিধা কিন্তু অনেকাংশে দূর হবে। মানে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা গ্রন্থ যারা লিখছেন সেই লেখকদের অসুবিধা দূর হবে এবং বৈজ্ঞানিক সাহিত্য রচনা তাদের কাছে অনেক সহজ সাধ্য হয়ে উঠবে। তাহলে দেখলে তো এই প্যারাটার মধ্যেই কিন্তু এই উত্তরটা পুরো সীমাবদ্ধ রয়েছে। এটুকুনি অংশ লিখলে তোমরা এখানে 5-এ 5 অতি অবশ্যই পাবে, বা কোনো ক্ষেত্রে হয়তো 3+2 করে থাকতে পারে, তখন অন্য কোনো পোর্শনের একটা প্রশ্ন এর সঙ্গে জুড়ে দিতে পারে। তা আজকে আমরা সর্বমোট 4টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম শুরু থেকে। যেটা শুরুর প্রশ্ন ছিল ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে 2টি শ্রেণীর পাঠক যাদের পরিচয় বা তাদের সম্পর্কে প্রাবন্ধিক প্রবন্ধে কী ব্যক্ত করেছেন, এটা কিন্তু তোমাদের এবারের টেস্ট এক্সামিনেশানের ক্ষেত্রে পেতেই পারো, সেইভাবে প্রশ্নের উত্তরটা তৈরি করবে। তাছাড়া একটি লাইভে আমি এই টেক্সট পোর্শনের ওপর থেকে ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আজ তোমরা এতটাই টেক্সট পোর্শন সুন্দর করে তৈরি করো।